ওকে, আমরা লাস্ট ভিডিওতে আমরা আসলে 11.1 এবং 11.2 রিলেটেড যত রকমের বেসিক জিনিস আছে আমরা মোটামুটি শেষ করেছি, কভার করেছি। আমরা আজকে 11.3 এবং 11.4 রিলেটেড যত কিছু আছে, যত খুঁটিনাটি বিষয় আছে, তত খুঁটিনাটি বিষয় আমি আলোচনা করব। মানে খুবই 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 বেসিক দিয়ে আমি আলোচনা করব, যাতে আপনারা যা একদমই কোনো কিছু নাও জানেন 11.4 সম্বন্ধে, যেহেতু আপনাদের কাছে এটা হয়তো একটু কঠিন লাগতে পারে, তাদের কাছে এই জিনিসটা ভালো লাগবে আশা করি। আমি লেকচার সাজায় নিয়ে আসছি যাতে আপনাদেরকে আমি প্রপার জিনিসটা দিতে পারি, একদম প্রপার জিনিসটা আমরা দিতে পারি। সো ফার্স্ট অফ অল, যে আমাদের যে কনসেপ্ট যেটা রয়েছে 11.3 করার জন্য, বোর্ডের দিকে 11.3 করার জন্য আমাদের যে কনসেপ্টটা প্রয়োজন সেটা হচ্ছে কি ঢাল, তাই না? বা আমাদের 11.1 কাজ করে বিন্দু নিয়ে, 11.2 কাজ করে বিন্দু নিয়ে, বাট 11.3 যখন আমরা চলে আসতেছি তখনই আমরা বিন্দুর পাশাপাশি সরল রেখার কনসেপ্টটা পাওয়া শুরু করি, এবং 11.4-এ যে আমরা কমপ্লিটলি সরল রেখার পুরো ফুল ফ্লেভারটা পেয়ে যাই এসএসসির মধ্যে। 11.3-তে আমাদের বিন্দু প্লাস সরলরেখা দুটিই থাকে, ভালো কথা। তো আমরা আমাদের 11.3 শুরু করার জন্য আমাদের যে প্রথমেই কনসেপ্টটা দরকার সেটা হচ্ছে ঢাল। কি দরকার? ঢাল। তো ঢাল, আমি জানি আপনারা এগুলো নিয়ে অনেক কিছু জানেন হয়তো, বা পড়েছেন, আগে অঙ্ক করেছেন, ভালো কথা, ঠিক আছে। আপাতত সেগুলো একটু ভুলে যান, কিছু সময়ের জন্য একটু ভুলে যান, ঠিক আছে? আমার লেকচারটা শেষ হোক, অবশ্যই আপনাদের প্রশ্ন থাকলে আমি সেটার উত্তর দিব। সো ঢাল এর ইংরেজি হচ্ছে স্লপ, এর ইংরেজি হচ্ছে স্লপ। এখন আমাদের বইয়ের একটা গাণিতিক ভাষায়, মানে গাণিতিক একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা খুবই বিদঘুটে। গাণিতিক ভাষা একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা ঢালের একটা সংজ্ঞা খুবই বিদঘুটে। আমরা আগে সংজ্ঞাটা দেই, আমাদের বইতেই আছে এটা, আমরা আগে সংজ্ঞাটা দেই, দেন আমরা সংজ্ঞাটা এক্সপ্লেনেশন দিব, কারণ আমাদের এখানে আমরা কোনো কিছু খুঁটিনাটি বাদ রাখবো না। তো ঢালের সংজ্ঞাটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, আমার সাথে সাথে লিখতে হবে, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। বাসায় যে ভিডিও দেখে লিখবে এটা চলবে না, আমার সাথে সাথে লিখতে হবে। যেখানে লেখার প্রয়োজন নাই আমি বলবো যে সেটা লেখা লাগবে না। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো সরল রেখা, কোনো সরল রেখা, কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টের মানকে ওই সরল রেখার ঢাল বলে, ওই সরল রেখার ঢাল বলে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একদম মূল আবিধানিক সংজ্ঞা, মূল আবিধানিক সংজ্ঞা, ঠিক আছে? কিন্তু মজার বিষয় হচ্ছে এই সংজ্ঞা দিয়ে আমরা আসলে ঢালকে তো বুঝতেই পারি না, এবং ঢালের যে ফিলটা, ঢাল বলতে কি বোঝায় সেটাও আমাদের কোনো আইডিয়া করতে পারি না। বাট একটা সিম্পল জিনিস আমরা আইডিয়া করতে পারি, সেটা হচ্ছে ঢাল কার প্রপার্টি? সরল রেখার প্রপার্টি। ঢাল কার প্রপার্টি? সরল রেখার প্রপার্টি। তার মানে সরল রেখার অনেক রকমের প্রপার্টি আছে, বৈশিষ্ট্য আছে। কি বলে প্রপার্টি মানে কি আমরা বলি সহায় সম্পত্তি, তাই না? সো অনেক ধরনের সহায় সম্পত্তি আছে, বাট অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে কি ঢাল, ঠিক আছে? তাহলে একটা সামারি আমরা করতে পারি, ঢাল হচ্ছে সরল রেখার একটি বৈশিষ্ট্য, সরল রেখার
একটি বৈশিষ্ট্য বা প্রপার্টি, বৈশিষ্ট্য বা প্রপার্টি। ওকে, এখন আমরা যে বললাম যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, প্রশ্ন হচ্ছে ধনাত্মক দিক কি? প্রশ্ন হচ্ছে ধনাত্মক দিক কি? আমরা কি জানি ধনাত্মক দিক কি? ডান দিক না, ব্যাপারটা এরকম না। ধনাত্মক দিকের সাথে আমাদের একটা ঘড়ির কাঁটার সম্পর্ক রয়েছে দিকের সাথে। এইখানে যে ধনাত্মক বা ঋণাত্মক যার কথাই বলবো তার সাথে দিকের একটা সম্পর্ক রয়েছে, ঘড়ির কাঁটার দিকের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ কোনো একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, কোনো একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম এরকম একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমি কোনো একটা সরলরেখা অঙ্কন করি, যদি আমি কোনো একটা সরলরেখা অঙ্কন করি, সাপোজ আমরা একটা সরলরেখা অঙ্কন করছি এভাবে, আমরা একটা এভাবে সরলরেখা অঙ্কন করলাম। এই যে সরলরেখাটা আমরা অঙ্কন করলাম, এই যে এক্স অক্ষ, এক্স অক্ষ বলতে এখানে কি বলেছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এক্স অক্ষ বলতে আমরা এখানে এক্স অক্ষের ডান পাশ অর্থাৎ ওয়াই অক্ষের ডান পাশ অর্থাৎ ও থেকে এক্স পর্যন্ত এটাকে আমরা ঘড়ির কাঁটা হিসেবে বিবেচনা করি। এটা আমরা আগেও বলেছি, ও থেকে এক্স পর্যন্ত এই ও এক্সটাকে আমরা ঘড়ির কাঁটা, ও এক্সটাকে আমরা ঘড়ির কাঁটা হিসেবে বিবেচনা করি, ঘড়ির কাঁটা হিসেবে আমরা ও এক্সটাকে বিবেচনা করি। এখন ঘড়ির কাঁটার যে বিপরীত দিক, ঘড়ির কাঁটার যে বিপরীত দিক, এই বিপরীত দিকটাকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে আমরা বলি ধনাত্মক দিক। ঘড়ির কাঁটার যে বিপরীত দিক, এই বিপরীত দিকটাকে আমরা বলি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক দিক। এবং ঘড়ির কাঁটার যদি আমরা আরেকটা সরলরেখা অঙ্কন করি, কথার কথা আমাদের সরলরেখাটা এভাবে চলে গেল, যদি এভাবে কোনো একটা সরলরেখা অঙ্কন করি তাহলে সেই সরলরেখাটা ও এক্সের সাপেক্ষে, সেই সরলরেখাটা ও এক্সের সাপেক্ষে কোন দিকে গেল? ঘড়ির কাঁটার দিকে গেল। সেই সরলরেখাটা ও এক্সের সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে গেল। তাহলে আমরা যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্যালকুলেশন করেছি সেটাকে আমরা বলি ধনাত্মক দিক, তার মানে এটাকে আমরা প্লাস থিটা দ্বারা রিপ্রেজেন্ট করি। আর যদি আমরা ঘড়ির কাঁটার দিকে যাই তখন আমরা এটাকে মাইনাস থিটা অর্থাৎ ঋণাত্মক দিক হিসাবের জন্য আমরা এখানে মাইনাসটা দিই। খেয়াল রাখতে হবে এখানে প্লাস এবং মাইনাস এটা কিন্তু কোণের মানকে প্লাস বা মাইনাস করছে না, এটা আমার দিককে নির্দেশ করতেছে। গণিতে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বা যদি বলি যে কার্টেসিয়ান জিওমেট্রিতে প্লাস বা মাইনাস অলওয়েজ দিক নির্দেশ করে। এখন আমি যদি কথার কথা কি বলে যে সময়, দৈর্ঘ্য এগুলো মান বের করতে চাই, এগুলো তো কোনো দিন মাইনাসে আসবে না, তাই না? সো অঙ্কতে অনেক ক্ষেত্রে আমরা মাইনাসকে কিন্তু গ্রহণ করি না, কিন্তু কার্টেসীয় জ্যামিতিতে আমাদের মাইনাসকে গ্রহণ করতে হয়, কারণ এখানে প্লাস বা মাইনাস দ্বারা আমরা আসলে কি বুঝাচ্ছি? দিক বুঝাচ্ছি। তার মানে এই যে ডিরেকশানটা আমরা দিলাম, এই ডিরেকশানটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, পজিটিভ ডিরেকশন অর্থাৎ ধনাত্মক দিক, তাই তো? এবং এই যে নিচের যে ডিরেকশনটা আমরা দিলাম এটা হচ্ছে আমাদের নেগেটিভ ডিরেকশন, নেগেটিভ ডিরেকশন, ঠিক আছে? পজিটিভ ডিরেকশন, নেগেটিভ ডিরেকশন। আচ্ছা, ভালো কথা। এখন আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে কোণ উৎপন্ন করে ফাইন কোণের কথাটা পেয়ে গেছি আমরা, হয়তো থিটা, আলফা, বিটা, গামা কিছু দ্বারা প্রকাশ করব, ধনাত্মক দিকটাও আমরা বুঝে গেছি। এখন প্রশ্ন হচ্ছে ট্যানজেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? ট্যানজেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? আপনারা লিখতেছেন না কেন বুঝতেছি না। ট্যানজেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? ট্যান থিটা। ট্যানজেন্টের সংক্ষিপ্ত ফর্মটা কি? ট্যান থিটা, রাইট? ট্যানজেন্টের সংক্ষিপ্ত ফর্মটা কি? ট্যান থিটা। তার মানে এটা দ্বারা আমরা আসলে ট্যান থিটা বা থিটা কোণের ট্যানের অনুপাত, এটা দ্বারা আমরা আসলে কাকে রিপ্রেজেন্ট করতেছি? ওই কোণের, অর্থাৎ কোণটাকে আমরা যদি থিটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি তাহলে থিটা কোণের ট্যান অনুপাত, থিটা কোণের
ট্যান অনুপাত। এখন আমাকে বলেন যে থিটা কোণের ট্যান অনুপাত, ট্যান অনুপাতটা আসলে কাদের নিয়ে কাজ করে? কোনো একটা সমকোণী ত্রিভুজে ট্যান আসলে কাকে নিয়ে কাজ করে বলেন তো? লম্ব আর ভূমি নিয়ে কাজ করে। কোনো একটা সমকোণী ত্রিভুজে ট্যান অনুপাত আসলে লম্ব বাই ভূমি নিয়ে কাজ করে। তার মানে বাই এনি চান্স ঢালের মধ্যে কোনো না কোনোভাবে লম্ব বাই ভূমি এই কনসেপ্টটা আমার লুকায়িত আছে। সেই যে লুকায়িত কনসেপ্ট সেটাকে আমরা ফাইন্ড আউট করব। আমরা এই ঢালের সংজ্ঞাতে আবার ব্যাক করব, একটু পরে আবার আমরা ব্যাক করব। ব্যাক করে আমরা দেখার চেষ্টা করব যে এই ঢালের সংজ্ঞার সাথে আমাদের প্র্যাকটিক্যালি আমরা ঢালটাকে যদি বুঝতে চাই, শিখতে চাই, তাহলে কীরকমভাবে সেটা এক্সপ্লেন করা যায়। এখন একটা জিনিস বলি যে আমরা যদি বলি যে উন্নতি করা বা অবনতি করা, বলি না এই কথাগুলো, উন্নতি করা বা অবনতি করা, আমরা কি জানি যে ঢালের আরেকটা নাম কিন্তু বাংলা প্রতিশব্দ কিন্তু হচ্ছে নতি। ঢালের আরেকটা বাংলা প্রতিশব্দ কি? নতি। এখন নতি শব্দটা দ্বারাও কিন্তু অন্য জিনিস বোঝানো হয়। সো আমরা একটু সেই জায়গাটায় আসি। বাই দ্য ওয়ে, আমরা এখানে যে এই ব্লু পেন দিয়ে যে পজিটিভ ডিরেকশানে যে সরলরেখাটা অঙ্কন করলাম, তার ঢালকে যদি রিপ্রেজেন্ট করতে যাই তাহলে কিন্তু আমরা m ইজ ইকুয়ালস টু ট্যান থিটা কথাটা লিখি। m ফর এখানে m দ্বারা কিন্তু বোঝানো হয় ম্যাগনিটিউড, m দ্বারা কিন্তু বোঝানো হয় ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড ঢালের আরেকটা ইংরেজি ট্রান্সলেশন, সেখান থেকে m শব্দটা আসছে। এবং m ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। বাট m ইজ ইকুয়ালস টু কেন ট্যান থিটা সেটাও আমরা এক্সপ্লেন করব। তার আগে আমরা জেনে রাখি ঢাল এই কথাটার মানে হচ্ছে নতি, বাংলায় আরেকটা মানে হচ্ছে নতি। এখন এই নতি শব্দটার সাথে আমাদের বাংলার অব বা উন, এই যে দুটো প্রকৃতি রয়েছে, প্রকৃতি প্রত্যয় শিখেছি, এই যে দুইটা প্রকৃতি রয়েছে সেই দুইটা যুক্ত হয়ে আমাদের এই নতি শব্দটার সাথে যুক্ত হয়ে যায় একটা উন্নতি, এবং আরেকটা কি হয়ে যায়? অবনতি। উন্নতি বা আরেকটা কি হয়ে যায়? অবনতি। তাহলে খেয়াল করেন, একটু বাংলা গ্রামারটাও শিখিয়ে দেই যে উন্নতি বা অবনতি এই জিনিসটা আসলে কি? মানুষের পরিবর্তন না? মানুষ বলতে কি যে কোনো কিছু পরিবর্তন নির্দেশ করে না? যে কোনো কিছুর উন্নতি হওয়া মানে কি? পরিবর্তন হচ্ছে। অবনতি হওয়া মানে কি? পরিবর্তন হচ্ছে। উন্নতি হোক অবনতি হোক দুইটাই আসলে কি নির্দেশ করে? পরিবর্তন নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি ঢাল উন্নতি বা অবনতির গতি নির্দেশ করে। উন্নতি বা অবনতির গতি নির্দেশ করে। কারণ গতি মানেই কি? পরিবর্তন। গতি মানেই কি? পরিবর্তন। অবস্থানে পরিবর্তনকেই তো আমরা গতি বলেছি ফিজিক্সে, তাই না? তো আমরা বলতে পারি যে কোনো কিছুর, কোনো সরলরেখার বলি, কোনো ব্যক্তি বলি, বস্তুর বলি, উন্নতির হওয়া বা অবনতি হওয়া সেটাকেই আমরা বলি ঢাল। এবং এটাকে যদি মাপতে যাই তাহলে উন্নতির গতি বা অবনতির গতি আমরা মাপলে আমরা পাবো আসলে প্রকৃতপক্ষে ঢাল পাবো। এখন এটার একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দেওয়া যায়, খুবই সিম্পল একটা এক্সাম্পল দেওয়া যায় যে উন্নতি আর অবনতি বলতে কী বুঝছে? গণিতকে ভুলে যাই। গণিতকে ভুলে গিয়ে যদি আমরা এই মুহূর্তে যদি সাপোজ আমরা সময়, এক্স অক্ষে আমরা সময়কে নিচ্ছি, আর ওয়াই অক্ষে যদি আমি ডেভেলপমেন্ট বা উন্নতির চিন্তা করি, ওয়াই অক্ষে আমি কোনো একটা দেশের উন্নতির কথা চিন্তা করছি। ধরো সেই দেশটা হচ্ছে সিঙ্গাপুর। এখন আমি যদি আমরা বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের 10 বছরের একটা সম্পর্ক, একটা রেশিও যদি চিন্তা করি যে 10 বছরের সিঙ্গাপুরের উন্নতির হার আমরা আঁকবো আর বাংলাদেশের উন্নতির হার আমরা আঁকবো, দুইটাই উন্নতি হচ্ছে। কারণ বাংলাদেশেও কিন্তু কোনো অংশে কম হচ্ছে না এখন, কারণ সেও ডেভেলপড কান্ট্রি, রাইট? সো আমরা এখন যদি সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যে কম্পেয়ার করি তাহলে উন্নতির গ্রাফ যদি আঁকতে চাই, 10 বছরের সময় ব্যবধান উন্নতির গ্রাফ যদি চিন্তা করি, তাহলে সিঙ্গাপুরেরটা যদি 80 হয় তাহলে বাংলাদেশেরটা মোটামুটি এরকম হবে, তাই তো? বাট উন্নতি তো হচ্ছে, কম হোক বেশি হোক হচ্ছে তো, এমন তো না যে একদমই হচ্ছে না। তাহলে উন্নতির গতি, এই যে কতটা জোরে, কতটা তাড়াতাড়ি উন্নতি হচ্ছে, এটাই কি আমার ঢাল দ্বারা বোঝা যায় না? এবং সিঙ্গাপুরের যদি ঢাল আর বাংলাদেশের ঢাল যদি চিন্তা করি, ডেফিনেটলি সিঙ্গাপুরের ঢাল অনেক খাড়াভাবে উঠে যাচ্ছে। তাহলে এই যে খাড়াভাবে উঠে যাচ্ছে তার মানে কি? যত খাড়াভাবে উঠে যাবে তত ঢাল বেশি, যত
মানে এক্স অক্ষের যত কাছাকাছি থাকবে তত ঢাল কম, বলা যায় এক্স অক্ষের যত কাছাকাছি থাকবে তত ঢাল কম, যত ওয়াই অক্ষের কাছাকাছি থাকবে তত ঢাল বেশি। কথাগুলো শুনো, এগুলো লিখতেছি না, এগুলো আবার ভিডিও দেখে নোট করো বা যেভাবে করো করো, ক্রিটিক্যাল এমসিকিউজ প্রবলেম সলভ করতে কাজে লাগবে। এখন স্যার ঢাল কি শুধু উন্নতি বোঝায়, অবনতি বোঝায় না? অবশ্যই অবনতি বোঝায়। ধরেন জিম্বাবুয়ের কথা চিন্তা করি, কোনো দেশকে ছোট করতেছি না, কোনো দেশকে ছোট করতেছি না, বাট জিম্বাবুয়ের কথা যদি আমরা আসি, জিম্বাবুয়েতে বর্তমানে কি হচ্ছে? জিম্বাবুয়েতে বর্তমানে টাকার মান কমে গেছে, তাদের যে ডলার বা যেটাই বলি সেটার মান কমে গেছে, এত কমে গেছে যে তারা এখন ওয়ান কাইন্ড অফ দেউলিয়া। জিম্বাবুয়ের কথা বাদ দিয়ে শ্রীলঙ্কার কথা চিন্তা করি, রিসেন্টলি খবর জানেন কিনা জানি না, শ্রীলঙ্কা তাদের দেশকে দেউলিয়া ঘোষণা করছে, বাংলাদেশ তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতেছে বর্তমানে। ঠিক আছে, সো এই দেউলিয়া হয়ে যাওয়ার মানে কি তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না বা কম ডেভেলপমেন্ট হচ্ছে, বা বলা যায় নেগেটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, রাইট? এখন আমি যদি জিম্বাবুয়ে বা শ্রীলঙ্কার ঢাল বা উন্নতির গতি মাপতে চাই, তাহলে কি আসলে উন্নতির গতি পাবো না অবনতির গতি পাবো? অবনতির গতি পাবো, তাই না? তার মানে ঢাল যে সবসময় উন্নতি নির্দেশ করে তা নয়, অবনতিও নির্দেশ করে। ঠিক আছে, আচ্ছা, এই ছিল হচ্ছে ঢালের উন্নতি এবং অবনতি। তো সবসময় একটা কথা মাথায় রাখতেছি, এই যে আমরা চিন্তা করতেছি সময়ের সাথে উন্নতি, সময়ের সাথে উন্নতি, সময়ের সাথে অবনতি, তার মানে আমরা ঢাল নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে একটা হার বা তুলনা করছি কিনা, কোনো কিছুর সাথে তুলনা করছি কিনা, তুলনা, তার মানে কোনো কিছুর একটা সাথে অন্য কোনো কিছুর একটা তুলনা করে আমরা আসলে ঢাল জিনিসটা পাই, রাইট? তুলনা করতে হয় আমাদের, তুলনা না করলে আমরা আসলে ঢাল কথাটা পাই না। তাহলে এটাখানে কি সময়ের সাপেক্ষে ডেভেলপমেন্ট, সময়ের সাপেক্ষে ডেভেলপমেন্ট, তাহলে কি বলা যায়? এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের উন্নতি বা এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের অবনতি, বলা যায় এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের উন্নতি বা এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের অবনতির যে গতি, অবনতির যে গতি, উন্নতির যে গতি, এইটাকেই আমি কি বলবো? ঢাল বলবো। মানে প্রতি এক একক এক্স অক্ষের পরিবর্তনের জন্য, প্রতি এক একক এক্স অক্ষের পরিবর্তনের জন্য ওয়াই অক্ষতে যে পরিবর্তন পাই আমরা, সেটাকেই আমরা কি বলবো? ঢাল। আবার বলছি, এক্স অক্ষের প্রতি এক একক পরিবর্তনের জন্য ওয়াই অক্ষতে আমরা যে পরিবর্তন পাবো, যেই ফলাফলটা পাবো, যেই রেশিওটা পাবো, যেই হার পাবো, সেটাকে আমরা আসলে কি বলছি? ঢাল বলি, বলা যায়? ওকে, ফাইন। তাহলে এখানে একটু আমরা লিখি যে ঢাল জিনিসটা আবারও একটু অন্যভাবে সংজ্ঞায়িত করি, যে ঢাল কি? ঢাল হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তন, এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তন। এখন এই পরিবর্তন, এই বিষয়টা কি হতে পারে? এই পরিবর্তনটা ধনাত্মক পরিবর্তনও হতে পারে, অর্থাৎ এই পরিবর্তনটা উন্নতিও হতে পারে, এই পরিবর্তনটা অবনতিও হতে পারে, উন্নতিও হতে পারে এই পরিবর্তন, অবনতিও হতে পারে এই পরিবর্তন। বুঝতে পারলাম কিনা? যদি বুঝতে পারি তাহলে আমরা এখন একটু ঢালের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এতক্ষণ যা বলছি আমরা কি বলেছি, একটা সংজ্ঞা দিলাম, আমরা একটা অনেকগুলো গ্রাফ অঙ্কন করলাম, আমরা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে বুঝালাম, বাট এখন পর্যন্ত আমাদের গাণিতিক ভাষায়, বইয়ের ভাষায় ঢালের সংজ্ঞাটা আমরা এখনও দেখিনি। আমরা এখন বইয়ের ভাষায় ঢালের সংজ্ঞাটা দেখব। সো ঢালের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা জিওমেট্রিক্যাল এক্সপ্রেশন, ঢাল এর জিওমেট্রিক্যাল এক্সপ্রেশন মানে হচ্ছে প্রকাশ, অর্থাৎ জ্যামিতিক প্রকাশ, ঢালের জ্যামিতিক প্রকাশ। যে ঢাল বলতে আসলে কি বোঝানো হয়, ঢাল বলতে আসলে কি বোঝানো হয়। সো ঢালের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। সো সেটার জন্য আমাদের নাহিদ সাহেব গত ক্লাসে যেটা বলেছিল, আমাদের একটা কি লাগবে? আয়তকার একটা স্থানাঙ্ক ব্যবস্থা লাগবে, এবং সেই স্থানাঙ্ক ব্যবস্থায় কি লাগবে? দুটা বিন্দু লাগবে, তাই না? আচ্ছা, তাহলে চিন্তা করি যে আমরা যদি সেই গত ক্লাসে শেখা স্থানাঙ্ক ব্যবস্থাটা যদি আবার অঙ্কন করি,
গত ক্লাসে শেখা স্থানাঙ্ক ব্যবস্থার যদি আবার অঙ্কন করি যে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম যদি পাই, এবং এখানে যদি আমরা একটা সরল রেখার কথা চিন্তা করি, যেই সরল রেখার উপরস্থ দুটি বিন্দু আমরা নিব, যেই সরল রেখার উপরস্থ দুটি বিন্দু আমরা নিব, সেই দুটি বিন্দুর একটা বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এবং আরেকটা বিন্দু হচ্ছে বি বিন্দু, যে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ঠিক আছে, এখন আমরা যদি এখানে এ বিন্দু থেকে একটা লম্ব টানবো, বি বিন্দু থেকে একটা লম্ব টানবো, দুটি লম্ব টানবো এক্স অক্ষের উপরে, নাম দিলাম এম এন। এ বিন্দু থেকে একটা লম্ব টানবো ওয়াই অক্ষের উপরে, বি বিন্দু থেকে একটা লম্ব টানবো ওয়াই অক্ষের উপরে, সরি এটা লম্ব না হয় অন্য কিছু হয়ে যাচ্ছে। সো আমরা এখানে একটা লম্ব টানবো, সেটা কি হবে পি কিউ। ঠিক আছে, এখন আমরা এ বিন্দু থেকে আরেকটা লম্ব টানবো বিএন এর উপরে, যেটা হয়ে যাবে এসি। তো এখন অলরেডি লাস্ট ক্লাসে একই জিনিস আমরা দেখিয়েছি, আমরা আর এখানে এটা নিয়ে খুব বেশি এক্সপ্লেনেশন দিব না। আমরা জানি যে এ বিন্দুর গোড়া হচ্ছে এম বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে এম বিন্দু পর্যন্ত যাওয়ার জন্য আমার দূরত্ব হচ্ছে x1, সেম অ্যাজ মূল বিন্দু থেকে এন বিন্দু পর্যন্ত যাওয়ার দূরত্ব হচ্ছে আমার x2, রাইট। সেম অ্যাজ মূল বিন্দু থেকে এ বিন্দুর শীর্ষ অর্থাৎ কিউ বিন্দু পর্যন্ত যাওয়ার দূরত্ব হচ্ছে y1, অ্যাগেইন মূল বিন্দু থেকে আমার পি বিন্দু পর্যন্ত বা বি বিন্দু পর্যন্ত যাওয়ার দূরত্ব হচ্ছে y2। তাই আমরা খুব ইজিলি বলতে পারি এম এন, তাই আমরা খুব ইজিলি বলতে পারি এম এন এর ভ্যালু হচ্ছে x2 - x1। এই এম এন এর ভ্যালুটাই চলে আসে এসি এর কাছে, এসি এর কাছে হয়ে যায় সেটা x2 - x1। আবার এখানে এই ভ্যালুটা হয়ে যায় y2 - y1, y2 - y1। সো এই ভ্যালুটাই আবার আমার কাছে এখানে চলে আসে y2 - y1 করে, অর্থাৎ বিসি এর ভ্যালু এইটা হয়ে যায়। এইটুকু বুঝতে পারতেছি? যদি এইটুকু বুঝতে পারি তাহলে এখন আমাকে বলো যে এই যে এ বিন্দু, এই যে এ বিন্দু, এ বিন্দুর যে পজিশন, এ বিন্দুর পজিশন থেকে বি বিন্দু কি উন্নতি হয়েছে না নাকি অবনতি হয়েছে? উপরের দিকে উঠেছে না নিচের দিকে নেমেছে? আমরা একটু আগে দেখলাম উপরের দিকে উঠলে আমরা কি বলি উন্নতি, নিচের দিকে নামলে আমরা কি বলি অবনতি। স্বাভাবিক, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল লাইফে এটা প্রযোজ্য, তাই না? তাহলে এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে যদি আমরা ক্যালকুলেট করি বি বিন্দুর কি হয়েছে উন্নতি হয়েছে, তার মানে যেহেতু উন্নতি হয়েছে তার মানে এখানে অবশ্যই ঢাল উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দু, এখন এই বিন্দুটাকে রিপ্রেজেন্ট করতে তো আমার দুইটা বিন্দু লাগে, দুইটা মান লাগে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, তাই তো? তাহলে এখন আমরা যদি চিন্তা করি যে এক্স অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তনটা যেহেতু ধনাত্মক, তাই এক্স অক্ষের বৃদ্ধি বলতে পারি, এক্সের বৃদ্ধি, তাই আমরা এক্সের বৃদ্ধি বলতে পারি, এক্সের বৃদ্ধি। এক্সের মানের কি হয়েছে বৃদ্ধি হয়েছে না? তার মানে x1 থেকে x2 এর মান বড়, এটা কি ধরে নেয়, এটা কি স্বাভাবিকভাবেই গ্রাফের সাপেক্ষে x2 কি বড় হবে না? স্বাভাবিকভাবেই x2 কি হবে বড় হবে, কার থেকে? x1 এর থেকে। তাহলে এক্সের বৃদ্ধি পরিমাণটা কত? x2 - x1 একক, রাইট, এক্সের বৃদ্ধি। আর ওয়াই এর বৃদ্ধি কতটুকু? স্বাভাবিকভাবে ওয়াই এর বৃদ্ধি হচ্ছে y2 - y1। এটা কিসের বৃদ্ধি? ওয়াই এর বৃদ্ধি, তাই না? একটা এক্সের বৃদ্ধি, একটা কিসের বৃদ্ধি? ওয়াই এর বৃদ্ধি। এখন আমরা একটু আগে ঢালের সঙ্গে কি লিখেছি? এক্সের সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধি। একটু আগে আমরা সংজ্ঞায় লিখেছি কি এক্সের সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধিকে আমরা কি বলবো? ঢাল বলবো, এক্সের বৃদ্ধি সাপেক্ষে। তাহলে এক্সের বৃদ্ধি কতটুকু হয়? x2 - x1। তাহলে এখন এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় x2 - x1 এর সাপেক্ষে, এর সাপেক্ষে y এর বৃদ্ধি কতটুকু হয়েছে? y এর বৃদ্ধি হয়েছে y2 - y1। x2 - x1 এর সাপেক্ষে y এর বৃদ্ধি হয়েছে কত? y2 - y1। তা আমরা একটু আগে বললাম যে ঢাল মানে হচ্ছে x এর প্রতি এক একক ডিফারেন্সের জন্য,
কয় একক? 1 একক। তার মানে এখন যদি ঐকিক নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে সুতরাং 1 এর সাপেক্ষে বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 1 এককের সাপেক্ষে বৃদ্ধি হয়েছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। y2 মাইনাস y1 ডিভাইডেড বাই কি? x2 মাইনাস x1। এই যে আমরা y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 যে পড়লাম, এটাই কি আমরা বলতে পারি না x এর প্রতি এককের বৃদ্ধির জন্য y এর বৃদ্ধি, x এর প্রতি 1 এককের বৃদ্ধির জন্য y এর বৃদ্ধি। এই জিনিসটাকে আমরা বলতেছি কি? ঢাল। এই জিনিসটাকে আমরা কি বলতেছি? ঢাল। এটাকে আমরা কি বলতেছি? ঢাল। অর্থাৎ প্রতি 1 একক বৃদ্ধির জন্য, x এর প্রতি 1 একক বৃদ্ধির জন্য y যতটুকু বাড়বে বা কমবে তাকে আমরা কি বলতেছি? ঢাল বলতেছি। আবার একটু লিখি, অর্থাৎ এই কথাগুলো খুব কাজে লাগবে। একই কথা কয়েকভাবে বলতেছি। x এর বা অর্থাৎ প্রতি একক বৃদ্ধির জন্য, প্রতি একক বৃদ্ধির জন্য y যতটুকু বাড়ে বা কমে ততটুকুই হচ্ছে ওই সরলরেখার ঢাল। ততটুকুই হচ্ছে ওই সরলরেখার ঢাল। অর্থাৎ প্রতি একক বৃদ্ধির জন্য y যতটুকু বাড়ে বা কমে ততটুকুই হচ্ছে ওই সরলরেখার ঢাল। ওকে, তাহলে এতটুকু যদি বুঝি, এতটুকু কি বুঝছি সবাই, নাকি বাকি আছে কারো? সিয়াম, বুঝছি নাকি না বুঝে মাথা নাড়তেছ? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে এই কথাটা কি বলা যায় যে এইখানে আমরা দুটি বিন্দুর কথা বললাম, এ বিন্দু এবং বি বিন্দু, তাহলে এই কথাটা কি বলা যায় যে এই যে ঢালটা আমরা বের করলাম, এই ঢালটা হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু দ্বারা গঠনকারী সরলরেখার ঢাল বলা যায় না? এ বিন্দু এবং বি বিন্দু দ্বারা গঠিত সরলরেখার ঢাল বলা যায়, রাইট? তাহলে এভাবে আমরা জিনিসটাকে সংজ্ঞায়িত করতে পারি কিনা খেয়াল করো, যে দুটি বিন্দু দ্বারা গঠিত সরলরেখার ঢাল। কেন এই কথাটা আবার বলতেছি কারণ এই জিনিসটা যে মাথায় থাকে যে ঢাল কখনো বিন্দুর হয় না। ঢাল কি কখনো বিন্দুর হবে না, সরলরেখা। এবং সেই সরলরেখাটা যদি দুটি বিন্দু দ্বারা গঠিত হয় তাহলে সেই দুটি বিন্দু দ্বারা গঠিত সরলরেখার ঢাল হবে m। ঢাল ফর m ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর, বিন্দু দুটির কোটিদ্বয়ের অন্তর বাই কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। এবং এই জিনিসটাকেই তোমাদের বইতে বোঝানো হয়েছে এভাবে যে হাঁটা ওঠা ডিভাইডেড বাই কি? হাঁটা। ওঠা ডিভাইডেড বাই কি? হাঁটা, তোমাদের বইয়ের এক্সপ্লেনেশন অনুযায়ী, তাই না? তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের একটা সূত্র। এখন একটা প্রশ্ন করি, এতটুকু বুঝলাম। এখন একটা প্রশ্ন করি, এই চিত্র দিয়েই এই ঢালের জিওমেট্রিক এক্সপ্রেশনের পরের অংশ, এটার পরের অংশ, যে কেন ট্যান থিটা, এইটা খুব একটা প্রশ্ন, যে কেন ট্যান থিটা, রাইট? তো সেটার জন্য আমার একটা এই ওঠা আর হাঁটা হিসাব করতে গেলে একটা কোণ লাগবে না? আমার এই চিত্রে কিন্তু কোনো কোণ নাই। এখন চিন্তা করে দেখো, আমাদের এই যে সরলরেখা এবি, যে সরলরেখাটা, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কেমন কোণ উৎপন্ন করেছে? ধনাত্মক কোণ উৎপন্ন করেছে, হ্যাঁ কি না? রাইট, প্লাস থিটা।
এখন বলো এই ও এন, খেয়াল করো, এই ও এন আর এই কিউসি এরা কি পরস্পর সমান্তরাল? ও এন এবং কিউসি এরা কি পরস্পর সমান্তরাল? ডেফিনেটলি সমান্তরাল। এবং এই এবি কি তাদের ছেদক? এবি তাদের ছেদক। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এবং এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এরা কি অনুরূপ কোণ নয়? অবশ্যই অনুরূপ কোণ, অবশ্যই অনুরূপ কোণ, রাইট? আমরা জানি যে ত্রিকোণমিতি আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো, খেয়াল করো, মনোযোগ দাও, ত্রিকোণমিতি আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন একটা সমকোণী ত্রিভুজ থাকবে এবং সমকোণী ত্রিভুজের সাপেক্ষে একটি মানে সাথে সাথে একটা আলোচ্য কোণ থাকবে। যদি এখানে সমকোণী ত্রিভুজ থাকতো কিন্তু কোনো আলোচ্য কোণ না থাকতো, আমরা এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারতাম না। কেন? কারণ আমরা জানি না কোনটা লম্ব কোনটা ভূমি। কারণ সমকোণী ত্রিভুজে আলোচ্য কোণের বিপরীত বাহুকে কী বলা হয়? লম্ব। সন্নিহিত বাহুকে কী বলা হয়? ভূমি। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ র্যান্ডমলি আঁকি, আমরা কি লম্ব আর ভূমি চিহ্নিত করতে পারবো? আমরা শিখিয়েছিলাম যে আমরা যদি এরকমভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকি এবিসি, এখন তোমরা যদি বলো বিসি হচ্ছে ভূমি, এবি লম্ব, তাহলে তো আমার আত্মহত্যা করতে হবে। আমার কি এটাকে বিসি ভূমি আর এবি লম্ব ডিফাইন করার মতো এনাফ ইনফরমেশান আছে এখানে? না। আমি যেই মুহূর্তে করে দিচ্ছি এইটা হচ্ছে আলফা, কথার কথা, তখন আমি এটাকে কি বলতে পারতেছি? বিসি হচ্ছে আমার লম্ব, এবি হচ্ছে আমার ভূমি। কারণ সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত একটি আলোচ্য কোণ থাকবে, তার বিপরীত বাহুকে আমরা বলবো লম্ব এবং সন্নিহিত বাহুকে আমরা বলবো ভূমি। এই আলোচ্য কোণ যদি না থাকে তাহলে আমরা বলতে পারি না কোনটা ভূমি কোনটা লম্ব। অতিভুজ বলতে পারি, কারণ অতিভুজ অলওয়েজ সমকোণের বিপরীত বাহু। আমি বলতেছি কিন্তু লম্ব আর ভূমি বলতে পারি না। আর আমাদের ট্যান থিটা কাকে নিয়ে কাজ করে? লম্ব আর ভূমিকে নিয়ে কাজ করে, তাই না? তো আমরা লিখলাম কেন ট্যান থিটা, এই কথাটার কারণটা হচ্ছে এটা যে আমরা যদি সমকোণী ত্রিভুজ এবিসি নেই, এখন সমকোণী ত্রিভুজ এবিসি নেই, আমরা এই চিত্রে যদি সমকোণী ত্রিভুজ এবিসি নেই, যতক্ষণ পর্যন্ত আমরা ত্রিভুজ নিয়ে আসবো না, সমকোণী ত্রিভুজ নিয়ে আসবো না এবং একটি আলোচ্য কোণ নিব না, ততক্ষণ পর্যন্ত একটা ত্রিকোণমিতি আমরা অ্যাপ্লাই করতে পারি না। আমরা যখন একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আসব, তখন আমরা যদি ট্যান থিটার কথাটা লিখি, ট্যান থিটার কথাটা লিখি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস আমরা জানি যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? বিসি, ভূমি কত? এসি। তাহলে লম্ব বাই ভূমির জায়গায় আমরা এখানে লিখতে পারি বিসি বাই এসি। এখন প্রশ্ন হচ্ছে বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে y2 মাইনাস y1, এসি এর মান কত? x2 মাইনাস x1। ভালো কথা, y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1। আর এই পাশে আমরা কি পেয়েছিলাম? এখানে আমরা পাচ্ছিলাম ট্যান থিটা। ইয়েস অর নো? এখন এইটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই আর এটাকে যদি 2 নং সমীকরণ দেই, দুটো সমীকরণের যদি তুলনা করি, তাহলে m ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, tan থিটা ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে কি লেখা যায়? সুতরাং m ইজ ইকুয়ালস টু tan থিটা। তাহলে কি লেখা যায়? m ইজ ইকুয়ালস টু tan থিটা। আমরা কিন্তু শুরুতেই m ইজ ইকুয়ালস টু tan থিটা লিখেছি, ঠিক আছে, বাট m ইজ ইকুয়ালস টু tan থিটা কিন্তু এই প্রসেসে আসছে। এটা কিন্তু একটা সূত্র এবং এটা কিন্তু আমরা র্যান্ডমলি লিখিনি, এটা কিন্তু আমাদের প্রতিপাদিত হয়ে আসছে এবং প্রতিপাদনটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম। m ইজ ইকুয়ালস টু tan থিটা, এটা আমার প্রতিপাদিত হয়ে আসছে। কিভাবে আসছে? এইটা আসছে হচ্ছে দুটি বিন্দু দ্বারা গঠিত সরলরেখার ঢাল, এইটা আসছে সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির অনুপাত থেকে ট্যান থিটা আসছে। দুইটা সমীকরণের তুলনা করে দেখতে পাচ্ছি দুইটা সমীকরণের যেহেতু রাইট হ্যান্ড সাইড সমান, তাই লেফট হ্যান্ড সাইডও কী হবে? সমান হবে। বুঝতে পারছি কথাগুলো? জি না।